আপনি আমেরিকায় সেটা কি আগে থেকে আপনার প্ল্যান ছিল আপনি আমেরিকায় চলে যাবেন এই দেশ থেকে কাটটি পুরস্কার বুঝতে, নাকি এর পেছনে আর কি কারণ আছে আমরা যারা জানি না তাদের জন্য একটু আমরা ছোট করে জানতে চাই কি আছে হঠাৎ করে আপনি এর মতো এটা সাংবাদিক এটা নিয়ে আমি অনেক দেশের দিকের গ্রামে গঞ্জে গিয়ে সব জায়গায় আনাচে কানাচে সব জায়গায় আপনি রিপোর্ট করছেন, মানুষের কথা তুলে ধরছেন, সেই মানুষটা হঠাৎ করে একটা ভিন দেশে গিয়ে একটা অন্যরকম যুদ্ধ আবার। না, আমি যেটা বলেছি, আমি ইনফ্যাক্ট এটা নতুন করে বলার কথা না। আওয়ামী লীগের আমলেই অনেকবার আমি বলেছি যে আমাকে দেশ ছাড়তে কেউ আ আ আমার গলায় গর্দানে চাকু রেখে কেউ বলে নাই, কিংবা আ বন্দুক রেখে কেউ বলে নাই তুমি দেশ ছাড়ো। আমি দেশ ছেড়ে চলে জেগে আসলাম। কিন্তু একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কিংবা তৈরি হয়েছিল যে আমার আর দেশে থেকে সাংবাদিকতা করার সুযোগ ও সব রুদ্ধ হয়ে গিয়েছিল। যেমন এটার সূচনাপাত ২০১৪ নির্বাচন থেকে। যেই নির্বাচনে বিএনপি বিহীন নির্বাচন, এবং চ্যানেল 24 এর লাইভ কে আমরা দেখালাম যে মাঠের বাইরে প্রচুর লাইন, ভিতরে ভোট পড়ছে না। খুবই আলোচিত নিশ্চয়ই এইগুলো। তারপর শামীম ওসমানের ওই কেন্দ্রে যে কুকুর আছে, তারপর একজন এসপি বশিরের সাথে ইন্টারভিউ ও ওই উপনির্বাচনকে কেন্দ্র করে। তো এইসব নানান কারণে আমার সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু এটা সরকারের শীর্ষ মহলের সাথে যতটা আমি জানি না ইনভলভ ছিল, কিন্তু সেই সময় যারা সরকারের আশেপাশে ছিল তারা আমাকে নিয়ে এমনভাবে বিষিয়ে তুলল যে আমার আর বাংলাদেশের গণমাধ্যমে কাজ করার কোনো সুযোগ ছিল না, ১ম কথা। দ্বিতীয় কথা হলো যে আমার তখন ৩ বছরের বাচ্চা নিয়ে আমি একটা ইনসিকিউরিটি তে ভুগতাম। আমার ওয়াইফ স্যার জন উইলসনের টিচার ছিলেন, ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাথ টিচার ছিলেন, সিনিয়র টিচার। সেও ফিল করত যে না, তাকে আম ওই যে অনিরাপত্তার বিষয়টা, আমার বাচ্চা গুলশানের একটা স্কুলে সে যে তাকে নিয়ে যেতে হতো। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল যে ধরুন আমার জন্য নিরাপদ না, ১ম কথা। দ্বিতীয় কথা হলো আমাকে ঢাকা শহরে থাকলে তো আমাকে রুটি-রুজি করে খেতে হবে। আমাকে নোবডি, কেউ চাকরি দিবে না। চ্যানেল 24 আমার কার্যক্রম সীমিত করলো, অফ স্ক্রিন করলো ডিজিএফআই এর নির্দেশে। তো এরপরেও কি আমি টিকে থাকতে পারতাম না বাংলাদেশে? অবশ্যই টিকে থাকতে পারতাম। আমি যুদ্ধ করতাম হয়তো। কিন্তু তখন আমি দেখলাম যে আমার যে লড়াই, আমার যে সংগ্রাম সেটা বড়। আম আমি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে চেয়েছিলাম। ভোটাধিকার প্রতিষ্ঠা দেখতে চেয়েছিলাম। তো সে কারণে আমার মনে হলো যে ১ম কথা হলো আমার নিজেকে সেফ থাকতে হবে, আমার বাচ্চাকে সেফ রাখতে হবে, পরিবারকে সেফ রাখতে হবে, এবং আমার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাকে পথ খুঁজতে হবে। তো আমি এই দেশে আসার পরে খুব বেশি দিন সময় নেইনি আমার নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে। YouTube তখনো পর্যন্ত বাংলাদেশে একমাত্র বিনোদনের মাধ্যম ছিল। ওয়াজ মাহফিল এবং সিনেমা, নাটক, সিনেমা। YouTube যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হইতে পারে, এইটা আপনি মনে করুন আমার আগে বাংলাদেশে কে পলিটিক্স নিয়ে কথা বলতো YouTube এ? আম হয়তো ২-১ জন থাকতে পারে। কিন্তু আমি মনে করি এটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার যেই কাজ, সংগ্রাম, সেটি ওই সময় ২০১৮ নির্বাচনের কথা অনেকেই মনে করেন যে আমি আমার সর্বোচ্চ ফাইটটা দিয়েছি তখন। এগুলো কি ধাপে, ধাপে আস্তে, আস্তে মানুষকে আ জাগ্রত করা, বলা মানুষকে দেয়ার ইজ আদার প্লাস। যেহেতু গণমাধ্যম আমার কথা আমাকে বলতে দিচ্ছে না। সুতরাং আমাকে বিকল্প মাধ্যম নিতে হবে। ১০ বছর পরে হয়তো YouTube, Facebook কাজে আসবে না। আমাকে Twitter কিংবা Telegram এর মাধ্যমে আমার কাজ করতে হবে। কিংবা ভবিষ্যতে যারা করবেন তাদেরকে বলে রাখি। সেই জায়গাগুলো ছিল আমার বেরিয়ে আসার জায়গা, এবং এট দ্য সেম টাইম আমার বিরুদ্ধে এইসব নানান ইয়ে। কিন্তু এখানে আসার পর যেটা হলো, ওরা তো আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিল। এবং ওই ১১ জনের মধ্যে একজন মুশতাক ভাই, উনি তো মারাই গেলেন আ কারাগারে। আ জি। তো এখন এগুলো ছিল। আমি আমার বাবা আ এ জীবিত অবস্থায় অনেকবার ডিজিএফআই গেছে তার কাছে জিজ্ঞাসাবাদ করতে। আমার পরিবারকে একাধিক হুমকি দিয়ে রাখা হয়েছে। এমনকি আমার সাথে সংশ্লিষ্ট আমার পরিবারের যারা আ বড়, বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তারাও নানান রকম স্ক্রুটিনাইজেশন এর শিকার হয়েছে। এখন আমি বলছি যে এগুলো হয়েছে। এই সবকিছুর সমন্বিত পদক্ষেপই হয়তো আম এরকম একটা ভাব আছে যে আম মানে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় নাই বাংলাদেশে। কিন্তু আমি এর পরেও বলি যে এখানে ভিকটিম সাজার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আরো ১০০ সাংবাদিক মাটি থেকে যুদ্ধ করেছে। আমি তাদের মধ্যে যুদ্ধ করিনি কেন? আমি চলে আসলাম কেন? কারণ আমার মনে হয়েছে যে না, আমাকে একটু দূরে থেকেই লড়াইটা আমার চালাইতে হবে এবং নতুন কিছু করতে হবে। সুতরাং আমি বেরিয়ে আসি। আর আপনি যে বললেন আমার স্বপ্ন ছিল কিনা? না, আমি কখনোই
বিদেশে সেটেলড হওয়ার স্বপ্ন নিয়ে বড় হইনি। আমি বাংলাদেশের আনাচে কানাচে ৬৪ জেলা একদম প্রত্যেকটা জায়গায় গিয়েছি। এক না একাধিকবার গিয়েছি। বাংলাদেশকে আমি চিনি, মাটি মানুষকে চিনি। এখন এখানে আসছি বলে কি খুব লস হয়ে গেছে আমার জীবনে? আমি মনে করি না লস হয়েছে। কারণ হলো উম বিশ্ব একটা বড় শিক্ষা কেন্দ্র, রাইট? শিক্ষার জায়গা। আমি যখন এখানে আসলাম আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি গেলাম। আ ওরা আমাকে ইনভাইটেশন দিল এবং আ ১ মাসের একটা ক্লাস আমি করলাম। করে আমি দেখলাম ওরা যা পড়াচ্ছে, ওই পড়ায় আমার মনোযোগ নাই। কারণ আমি দেখি এগুলো কি পড়ায়? এগুলো তো আমি করে আসছি। আমি তো বিবিসিতে কাজ করছি। আমাকে আবার নতুন করে এগুলো পড়তে হবে কেন? কিন্তু যেই অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের রাজনীতি, বিশ্ব রাজনীতি, এখানকার মানুষ কেমনে চলে, সিস্টেম কেমনে চলে, কালচার কেমন, রেজিলিয়েন্স কেমন, সভ্যতা কি, আম এগুলো তো আমি গত ১৫ বছরে শিখেছি এবং এট দ্য সেম টাইম আমি মনে করি জীবন যুদ্ধেও কিভাবে একটা ব্যালেন্স লাইফ লিড করা যায়। আমি একটা স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করি এখানে। এমন না যে আমার প্রাচুর্য আছে যেটা অনেক মানুষ মনে করে। কিন্তু ঢাকা শহরে হয়তো আমার ১ খন্ড ফ্ল্যাট কেনার ক্ষমতা ছিল না। বাট এখানে আমি হাফ একর অফ ল্যান্ড নিয়ে আমি ব্যাকওয়ার্ড নিয়ে আমি বসবাস করি। যুক্তরাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সবচেয়ে। তো আমি বলছি এটার জন্য যে এমন না আমি খুব অগাধ টাকা পয়সার উপরে ঘুমাচ্ছি। আমাকে প্রতিনিয়তই এই মর্টগেজের জন্য সংগ্রাম করতে হচ্ছে। যে আমি কিভাবে পরের মাসে কিন্তু এই সক্ষমতাটাও তো আমি যে পারি, আমি যে ক্যাপাবল সেটা তো আমাকে এই দেশে এসে শিখেছি। সুতরাং আমার কোন কিছু লস হয়নি। আর হ্যাঁ, এখন আমি এখানে এতদিন ছিলাম বলে এখানেই থাকবো এটা ভাবার কোন কারণ নাই। I'll back to বাংলাদেশ। I'll do my job যেটা আমার করার কথা সেটা করে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে নিঃসন্দেহে প্রাণ ঢালা শুভেচ্ছা, সুস্থতা, দীর্ঘায়ু